নমস্কার। কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। ঝট করে ভেঙে গেল ঘুম। টেলিফোনের ঘন্টা। সঙ্গে সঙ্গে শুনলুম ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে। একে একে গুনলুম রাত 12টা। তন্দ্রা কাতর চোখ না খুলে আরো দুটো শব্দ কানে এলো, বর্জ্যের গর্জন এবং বৃষ্টির পতন। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধর্মড় করে উঠে বসলুম বিছানার উপরে। এই সলিলাক্ত দুপুর রাত্রি নিশ্চয়ই কোনো রোগী। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলুম। হ্যালো ডাক্তার। হ্যাঁ ডাক্তার 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 শিগগির আসুন, শিগগির। কোথায়? আমার বাসায়, 7 নম্বর 7 সেন্ট স্ট্রিট। অসুখটা কি? আমি এখনই মারা যাব। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর কথা কইতে পারছি না। ডাক্তার, শিগগির এসো, শিগগির ডাক্তার, ডাক্তার। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলুম। জানলার উপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের কড়াঘাত, কিন্তু শেষটায় যাওয়াই স্থির করলুম। গাড়ির ভিতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলুম 7 সেন্ট স্ট্রিটের 7 নম্বরকে। একখানি পুরনো ছোটোখাটো দোতলা বাড়ি। প্রত্যেক জানালা, এমনকি সদর দরজা পর্যন্ত ভিতর থেকে বন্ধ। দরজা জানালার ফাঁক ফোঁক দিয়ে দেখা যাচ্ছে না একটি মাত্র আলোক রেখাও। এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি। নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় নিয়ে নামলুম। রাস্তায় গিয়ে নামলুম। এ কি রাস্তা নাকি বেগবতীর স্রোতস্বতী? কল কল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর উপর পর্যন্ত উঠে। যেদিকে তাকায় চিহ্ন নেই জনপ্রাণীর। এ যেন মানুষের পৃথিবীই নয়। কেবল মানুষ কেন, পথচারী কুকুর, বিড়াল এবং রাত্রির পেচক বাদুড়রাও যেন আজকে এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথায় কেউ জানে না। কেবল দীপ্ত নেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। কি কনকনে ভিজে বাতাস! ওহ, বৃষ্টি না নৈশ প্রেতিনীদের পায়ের মলের শব্দ! শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজার কড়া নাড়তে লাগলাম সজোরে। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভিতরটাও অন্ধকার। কে দরজা খুললে দেখবার জন্য টর্চ ব্যবহার করলাম, কিন্তু কারুকেই আবিষ্কার করতে পারলাম না। ভাবলাম বোধহয় কোনো অন্তঃপুরিকায় এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভিতরে চলে গিয়েছেন। কিন্তু কি মুশকিল! এরা ডাক্তারকে ডাক দিয়েছে, অথচ বাড়ির ভিতরে একটা লণ্ঠন পর্যন্ত জ্বেলে রাখেনি। অন্ধকারে বাড়ির ভিতরে 2-4 পা এগিয়ে গিয়ে গলা তুলে বিরক্তভাবে বললুম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে বললে, আলো নেই।
আলো দেখাবার লোকও নেই। টর্চ টেনে এগিয়ে আসুন। ডান দিকেই সিঁড়ি, দোতলায় উঠে বাঁদিকের প্রথম ঘরে রবিকে দেখতে পাবে। কে কথা কইছে? কোথা থেকে কথা কইছে? চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, দুই পাশে দুই দেওয়াল। কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা কইলে সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, ডাক্তার, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? উপরে এসো, উপরে এসো। অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে, আবার আসছে যেন বহু দূর থেকে। বুকের কাছটা ঝমঝম করতে লাগলো। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভিতরে ঢুকে পড়ল বৃষ্টির কাদা জল মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়ালুম না। নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চলল। ডান দিকের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলুম এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় আধ ইঞ্চি পুরু ধুলো। সেই ধুলোর উপরে নেই একটি মাত্র পদচিহ্ন, যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আর একটা ব্যাপার অনুভব করলাম, আমার চারদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে আমার গা এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পরে ভাবতে লাগলাম অতঃপর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা। আবার কে যেন ব্যঙ্গের স্বরেই বললে, রাতের পর রাত কাটিয়েছ, কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ, তো তুমি ভয় পাচ্ছ কেন? মনের ভাব লুকোবার জন্যে জোর করে সিধে হয়ে দাঁড়িয়ে বললুম, আমি ভয় পাইনি। কিন্তু তুমি কাঁপছ। ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। কানে এলো একটা শুকনো ও চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব। বেশ চেঁচিয়েই বললুম, কারোর হাসি শুনবার জন্য আমি এখানে আসিনি, আমি এসেছি রোগী দেখতে। বাঁ পাশের ঘরের ভিতর থেকে শোনা গেল, উত্তম, ভিতরে এসো, দরজা খোলে। দরজায় ধাক্কা মারল, খুলল না। দেখতে পাচ্ছ না দরজায় বাইরে থেকে শিকল তোলা আছে? ও তাই বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভিতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলো। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল, এসো এসো, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর কথা কইতে পারছি না। ডাক্তার, ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালো। ঘুটঘুট করছে অন্ধকার। নাকে লাগলো গলিত সবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ জ্বালাবার উপক্রম করতেই কে বললে, না, আলো ছিল না ডাক্তার, আলো ছিল না। কেন?
আটকে উঠবে, আতঙ্কে আটকে উঠবে, মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে, না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায়? অধীর কণ্ঠে বললুম, কি আশ্চর্য, আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? তবে চালো আলো। শুনছেন কলাকানন গ্রুপের কাহিনী বাহিনীর আজকের নিবেদন। প্রখ্যাত লেখক সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোন। এইরকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এখন শুনতে থাকুন আজকের গল্প টেলিফোন। জানলুম ময়লা চাদরে মোড়া বিছানার উপরে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল! ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে এবং দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না। এমনভাবে সে মুখবেদন করে আছে যে দেখলেই বুকটা ছ্যাদ করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক যে দৃশ্য সেটা হচ্ছে তার মুখগহ্বরের ভিতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা। স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলুম। হে ভগবান, এই কি আমার রোগী? ডক্টর, এই যন্ত্রণা সইতে পারছি না যে। শিগগির এসো, দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কীট। এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও। বেশ বুঝতে পারলুম সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখ বিবরের ভিতর থেকেই। এবং তারও চেয়ে অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভিতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু একটুও নড়ছে না মূর্তিটার ওষ্ঠাধর। স্তম্ভিত ভাবের ভিতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলুম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেবার চেষ্টা করছে। তার মাথাটা পড়েছে কাঁধের উপর লুটিয়ে, আর তার হাত দুটো করছে ঝলঝল। কিন্তু কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায়? সে কোথায়? সে যে একেবারেই অদৃশ্য। আচম্বিতে মৃতদেহটার কাঁধের উপরে লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরে আমার দিকে, এবং তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভিতর থেকে বেরিয়ে ক্রমে উঠি কি পড়ি এমনিভাবে সশব্দে নেমে এলুম নিচের দিকে, এবং সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর। দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম ৭ নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে। দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়ি ভাড়া দেওয়া যাইবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় পিছন থেকে শুনলুম, ডাক্তারবাবু এখানে কেন? ফিরে দেখি আমারই পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাস। বললুম, দিন তিনেক আগে এই বাড়িতে একটা রোগী দেখতে এসেছিলাম, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। ডাক্তারবাবু বাড়ি ভুল করেছে। এ বাড়ি আজ 1 বছর ধরে খালি পড়ে আছে।
বাড়িখানার ভারী বদনাম, কেউ নিতে চায় না। আসল কথাটা চেপে গিয়ে জিজ্ঞেস করলাম, এ বাড়ির শেষ ভাড়াটেকে? ওই তো ভুবনেশ্বর বাবু। ও, তা তিনি এখন কোথায়? পরে লোকে। এই বাড়িতেই তিনি মারা যান? হ্যাঁ, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়, হঠাৎ তিনি মারা পড়েন। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে। কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তারপরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবার এই রাত 12টায় ফোনের ঘন্টা বেজে ওঠে। আর সেই ভয়ানক কণ্ঠস্বর শুনি, ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না। শুনছিলেন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের টেলিফোন। গল্পের সূত্রধার আমি কৌশিক। পরিচালনা, পোস্টার ডিজাইন এবং গল্পের সমস্ত চরিত্রে শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ, এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।